সুপ্রিয় নালিতাবাড়ি কাগজের দর্শকবৃন্দ, নালিতাবাড়ি মুক্তি দিবস উপলক্ষে আজকে আমরা ঘুরছি, ছুটে বেড়াচ্ছি। যেই সমস্ত জায়গায় যেখানে আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত কিছু আছে সেখানেই আমরা ইতিমধ্যেই তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়, থানা, আব্দুর রশিদ মহিলা কলেজ, উপজেলা পরিষদ, শিমুলতলা, নাকুগাঁও, এখন আমরা অবস্থান করছি সেই ঐতিহাসিক ফরেস্ট ক্যাম্প, যেটা যেটা ফরেস্ট অফিস বলা হয়। এটাকে ফরেস্ট ক্যাম্প হিসাবে এখন নামে পরিচিত এই কারণেই 1971 সনে এই জায়গায় ছিল পাক সেনাদের মানে খুব শক্তিশালী একটা ঘাঁটি। এখানে পাক সেনারা অবস্থান করত। সীমান্ত এলাকার নাকুগাঁও থেকে শুরু করে একদম হালুয়াঘাট পর্যন্ত তাদের ছিল পদচারণা। এই ফরেস্ট ক্যাম্প এটা একটা কুখ্যাত ক্যাম্প। এখানে বহু মানুষকে ধরে ধরে এনে হত্যা করা হয়েছে এবং সেই লাশগুলো একটা কূপের ভিতরে ফেলা হয়েছে। সেই কূপটাও সংরক্ষিত ছিল দীর্ঘদিন। আজকে আমরা জঙ্গলাবৃত হওয়ার কারণে সেই কূপটা খুঁজে পাচ্ছি না, কিন্তু স্বাধীনতা অর্জনের পরে সেই কূপ থেকে অনেক মানুষের হাড়গোড় কিন্তু পাওয়া গিয়েছে। তো আমরা যেই ঘরগুলো দেখছি তখন হয়তো অবকাঠামোটা এরকম ছিল না, এবং এখানকার স্থানীয় লোকদের ভাষ্য অনুযায়ী আমরা দেখেছি যে লোকজনদেরকে ধরে আনা হতো এবং ওই সামনে কিছু পুরনো গাছ আছে, এগুলোই কিনা বা ওই গাছটা আদৌ আছে কিনা সেখানে গাছের মধ্যে তাদেরকে বেঁধে রাখা হতো এবং সেখানে নির্যাতন চালানো হতো। যে এমনও আমরা শুনেছি, তাহের নামে এক লোক আমাদের কাছে বর্ণনা দিয়েছেন যে কাজের সুবাদে সেই সময় তিনি এই ফরেস্ট ক্যাম্পে আসতে হতো, তাকে বাধ্য করা হতো। সেখানে তখন দেখতেন তিনি গাছের মধ্যে এরকম বেঁধে প্রহার করা হচ্ছে, বেদম মারপিট করা হচ্ছে, এবং কেউ যদি পানি বলে চিৎকার করতো তাহলে তাদেরকে পেশাব মুখে ঢেলে দেওয়া হতো, এরকমও করা হয়েছে। এবং এর চারিদিকে ছিল বাংকার, যেখানে পাক সেনারা অবস্থান করত। শুধু তাই নয়, এখানে অসংখ্য নারীদেরকে ধরে এনে নির্যাতন করা হতো। এখানকার যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন, দেখেছেন, তিনি এখন জীবিত নেই, তার কাছ থেকেই শুনেছি যেই এমন নির্যাতনের মাত্রাটা এমন ছিল যে মহিলাদের নির্যাতন করা হতো এবং সেই মহিলা যদি নির্যাতন সহ্য না করতে পেরে মারা যেত, সেই মৃত মহিলার উপরেও ধর্ষণ করা হয়েছে, এরকমও রেকর্ড এই কুখ্যাত এই রামচন্দ্রকুড়া ফরেস্ট ক্যাম্পে আছে। তো আমরা এখান থেকেই কথা বলবো যে এই গ্রামেরই পাশে এই রামচন্দ্রকুড়া ইউনিয়নের একটা গ্রাম, তন্তর গ্রাম, যেটা মুক্তিযোদ্ধাদের ঘাঁটি ছিল এবং সেখানে মুক্তিযোদ্ধারা অবস্থান করে বিভিন্ন জায়গায় তাদের অপারেশনগুলো পরিচালনা করত। তো এক সময় এটা যখন জানাজানি হয়, তখন এই তন্তর গ্রামেও মুক্তিযোদ্ধাদের সঙ্গে দুর্ধর্ষ যুদ্ধ হয়। সেই যুদ্ধে 6 জন মুক্তিযোদ্ধা, 3 জন গ্রামবাসী সহ অনেকেই মারা গিয়েছেন। তো সেই তন্তর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি, সম্ভবত প্লাটুন কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন আমাদের বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল ভাই, তিনি আমাদের সঙ্গে আছেন। তিনি সেই যুদ্ধের বর্ণনাটা আমরা শুনবো তার কাছ থেকে, এবং এই রামচন্দ্রকুড়া পানিহাটায় কী ধরনের গণহত্যা করা হয়েছিল সেই বর্ণনাগুলো আমরা দিব। তার আগে আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই, আসলে এই মহতী উদ্যোগটা যারা গ্রহণ করেছে, নালিতাবাড়ি কাগজের সম্পাদক মান্নান সোহেল, আমাদের প্রকাশক বিপ্লব দেকেটু এবং অভিজিৎ সাহা, তারপরে রোকনুজ্জামান রেমন, অভিজিৎ সাহা, সানি ইসলাম, সবাই কিন্তু খুব আগ্রহ এবং কৌতূহল নিয়ে আগামী দিনে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে সংরক্ষণ করার জন্যই ওরা কিন্তু কাজ করছে। ওরা নিজেরাও যেমন জানছে এবং জানানোর তাগিদ থেকেই এই উদ্যোগটা কিন্তু নেওয়া হয়েছে। তো আমরা এখন একটু কথা বলবো বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল ভাইয়ের কাছে। আমি একটু আগেই যেটা বলছিলাম যে তন্তর গ্রামে অন্তর কাঁপানো যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে মুক্তিযোদ্ধারা অনেকটা দিশাহারা হয়ে গেছিলেন এবং সেই যুদ্ধে ছিলেন
আমি যতটুকু জেনেছি আমাদের ক্ষুদিরাম দা ছিলেন, যে তিনি এলএমজি ব্রাশ ফায়ার করতে গিয়ে তার শরীর ঝলসে গিয়েছিল, শেষ পর্যন্ত কমান্ডারের নির্দেশে এলএমজিটাকে ভোগাই নদীতে ভাসিয়ে দিয়ে নদী সাঁতরে পার হয়ে পিছু হটেছিলেন। সেই ভয়ঙ্কর যুদ্ধের বর্ণনাটা আমরা এখন শুনবো মুস্তাফিজুর রহমান মুকুল ভাইয়ের কাছ থেকে। মুকুল ভাই। তো এটা ফরেস্ট ক্যাম্প। এখানে 1971 সনে পাক বাহিনীদের একটা আস্তানা। এখান থেকে হালুয়াঘাট এবং নালিতাবাড়ি নিয়ন্ত্রণের দায়িত্বেই ছিল এখানে ফরেস্ট ক্যাম্পে দায়িত্বরত আর্মিরা। তা আমরা ট্রেনিং গ্রহণ করে যখন ডালুতে আমরা অবস্থান করি, ডালুর থেকে আমরা বিভিন্ন জায়গায় অপারেশন করি মুক্ত করার জন্য, তেমনি আমাদের উপরে হঠাৎ আদেশ হলো এখান থেকে এই ক্যাম্প থেকেই 3-4-5 কিলোমিটার দূরবর্তী তন্তর গ্রাম, যেই গ্রাম দিয়ে অসংখ্য মানুষ বাংলাদেশ থেকে ভারতে গমন করেছে, যেই গ্রামে অনেক মুক্তিযোদ্ধা অবস্থান করে, যেই গ্রামে মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের লোক, সেখানে অবস্থান করে পাক বাহিনীর ক্যাম্পের উপর আক্রমণ করার জন্য, নজরদারি করার জন্য আমাদেরকে দায়িত্ব প্রদান করা হয়। আমরা যথারীতি আমরা চলে আসি সে তন্তর গ্রামে সেখানে আশ্রয় নিই। আমি সেখানে প্লাটুন কমান্ডারের দায়িত্ব ছিলাম। সেদিন আমাদের সঙ্গে নালিতাবাড়ি অনেক মুক্তিযুদ্ধই ছিল। আজকে যিনি আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক সাহেব উনিও ছিলেন, ক্ষুদিরাম পাল আজকে উনিও ছিলেন, অনেকে ছিলেন। আমরা সেখানে অবস্থান করি। আমরা অবস্থান করার পর শুনতে পেলাম মাঝে মাঝেই পাক বাহিনী সেখান থেকে টহল দেয়। আমাদের উদ্দেশ্য ছিল সে টহল উপরে আক্রমণ করার জন্য, অ্যাম্বুশ করে তাদের উপর আক্রমণ করার জন্য আমাদের উদ্দেশ্য ছিল। আমরা একদিন রহমানকে নিয়ে, মুক্তিযুদ্ধ রহমান, তো ওকে নিয়ে আমরা জিনিসটা রেকি করার জন্য যে কোথায় আসলে আসতে পারে, কোথায় কি যেতে পারে, ঠিক আমরা বেলতলি স্কুলে একদিন যেয়ে দেখি সেখানে আমাদের মনে হয় পৌঁছার কিছুক্ষণ পূর্বেই কোনো লোক সেখানে গিয়েছিল। সেখানে আমরা সিগারেটের পোড়া দেখতে পাই, সেগুলো অংশ দেখতে পাই। তো আমরা পরবর্তীতে সেখানে খোঁজ নিয়ে যেলাম, হ্যাঁ পাক বাহিনী এবং তার দূষণটা সেখানে তারা অবস্থান করছিল, কিছুক্ষণ আগে চলে গেছে। তো যথারীতি আমরা তন্তর গ্রামে অবস্থান করতে থাকা অবস্থায় তা আমরা ভাবতেছিলাম, প্ল্যান প্রোগ্রাম করতেছিলাম তাদেরকে আক্রমণ করার জন্য। কারণ এই ক্যাম্প থেকেই পরবর্তীতে কিন্তু সেই সোহাগপুরে আক্রমণ করা হয়েছে পাক বাহিনী। এখান থেকে যে সোহাগপুর আপনারা সবাই জানেন আজকে বিধবা পল্লী নামে পরিচিত, সেই বিধবা আক্রমণের মূল ভূমিকা পালন করছে এই ফরেস্ট ক্যাম্প এবং হালুয়াঘাট ক্যাম্প থেকে এসে। তো আমরা তন্তর গ্রামে যখন অবস্থান করতেছিলাম, হঠাৎ একদিন 3 দিক থেকে, বিশেষ করে উত্তর থেকে এবং পূর্ব দিক থেকে পাক বাহিনী আমাদেরকে ঘিরে ফেলে আমাদেরকে গুলিবর্ষণ করতে থাকে। তো আমরা আসলে অতটুকু প্রস্তুত না থাকার কারণেও আমরা কিছুটা বিপর্যস্ত হয়ে পড়ি। কিন্তু আমরা তাৎক্ষণিক আমরা ভারতে তখন খবর পাঠাই, কারণ আমরা যখন আসি তখন আমাদের কাছে প্রচুর গোলাবারুদ আনা সম্ভব হয় না, কারণ গোলাবারুদ একটা ওজন আছে। আমরা যখন নিয়ে আসি, পাইপলাইনটা ঠিক না থাকলে আমাদের জন্য যুদ্ধ করা অত্যন্ত কঠিন হয়ে যায়। কিন্তু সেই আসলে তখন লাইন ঠিক রাখাও একটা কঠিন ব্যাপার ছিল। আমরা তখন তাদের সঙ্গে যখন যুদ্ধে লিপ্ত হয়ে যাই, আমাদের তুলনায় তারা অনেক শক্তিশালী ছিল। তো প্রচণ্ড প্রতিরোধের মুখে আমরা তখন তাদের সঙ্গে টিকতে পারিনি। এই যে কিছুক্ষণ আগে যিনি বললেন ক্ষুদিরাম পাল এলএমজি চালাইতো, উনি শেষ পর্যন্ত এলএমজিটা ফেলে দিয়ে আমাদের চলে যেতে হয়েছে। সেই যুদ্ধে আপনারা শুনেছেন অনেক লোক হতাহত হয়েছে এবং আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে 5-6 জন শহীদ হয়েছেন, এমনি অনেক লোক এমনি শহীদ হয়েছেন। সবচেয়ে দুঃখজনক ছিল সেদিন একটা ছোটো বাচ্চাকে, মনে হয় 4-5 বছরের বাচ্চাকে উপর দিকে ফেলে ব্যানর দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এই দৃশ্যটা আমরা আজও ভুলতে পারিনি। পাকিস্তান নৃশংসতার একটি উৎকৃষ্ট প্রমাণ আমার কাছে মনে হয়েছে সেটা, যে আজকে তন্তরগ্রামে সেই ঘটনাটা ঘটেছিল। আনসার আলীর একটা ছোট্ট বাচ্চাকে সেদিন পাক বাহিনীরা ব্যানরের মাধ্যমে তাকে হত্যা করেছে। সেই যে দিনগুলো মুক্তিযুদ্ধের পক্ষে থাকার কারণে অত্র এলাকার মানুষের উপর যে অত্যাচার করা হয়েছে, সেই অত্যাচারের মূল ঘাঁটিটা ছিল আজকের এই যে যেখানে দাঁড়িয়ে আছি, সেই ফরেস্ট ক্যাম্প। আমরা সেটাকে ফরেস্ট ক্যাম্প বলেই জানি। সেই ফরেস্ট ক্যাম্প ছিল তৎকালের পাক বাহিনীর একটা অত্যাচারের ঘাঁটি। এখানে শত শত বহু লোককে হত্যা করা হয়েছে। এখানে কাছেই একটা কূপ আছে, হত্যা করে সেই কূপে ফেলে দেওয়া হয়েছে, হত্যা করে মাটি চাপা দিয়ে হত্যা হয়েছে। কত লোকে এখানে অত্যাচার করা হয়েছে তার কোনো হিসাব অত্র মানুষের জানা নেই। অত্র এলাকার কোনো মানুষ বলতে পারবে না, কারণ কখন তাদের কাছে আসার কোনো উপায় ছিল না, যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। মানুষ তখন আসতে পারত না, একটা ত্রাসের অবস্থা সৃষ্টি হতো। সেই আতঙ্কের মধ্যে মানুষ হিসাব রাখতে পারে নেই যে এখানে কত মানুষের আত্মহতি হয়েছে। কাজে আজকে
এই দিনে আজকের এই জিনিসগুলো স্মরণ রাখার জন্য। আজকে এগুলো ঘটেছিল বলেই মুক্তি 1971 সনে 7ই ডিসেম্বরে সৃষ্টি হয়েছিল। 1971 সনে 16ই ডিসেম্বরে সৃষ্টি হয়ে বাংলাদেশ মুক্ত হয়েছিল। আর বাংলাদেশ মুক্ত হয়েছিল বলেই আজকে আমরা সবাই সমবেত হয়ে দাঁড়িয়ে এই তাদেরই সে অত্যাচারিতদের জায়গায় ভূমিতে দাঁড়িয়ে তাদের অত্যাচারের কাহিনী আমরা বলতে পারছি আপনাদের সবার সামনে। ধন্যবাদ মুকুল ভাই। আসলে যতই শুনছি ততই আমাদের আবেগ স্মৃতি ততই বেশি মানে নাড়া দিচ্ছে। তো এই ফরেস্ট ক্যাম্পে এসে এখানকার অনেক কথাই আমরা জানলাম। তন্তর গ্রামের যে নৃশংস হত্যা কথা বলা হয়েছে, যে আসলে মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন, পাশাপাশি নিরীহ গ্রামবাসী, একটা ছোট বাচ্চা 12 বছরের বাচ্চা, উনি সম্ভবত নৌকার মাঝি ছিলেন, তার ছেলে মুক্তিযোদ্ধাদের পারাপার করতেন, কারণ তন্তর গ্রামের পাশেই ছিল দুরন্ত পাহাড়ি নদী ভোগাই। সেটা সাঁতরে কিন্তু পরে পিছু হটে বাকি মুক্তিযোদ্ধারা আত্মরক্ষা করেন। তো এই ফরেস্ট ক্যাম্পের কথা আমরা বলবো, আমরা একটু ঘুরে ঘুরে ফরেস্ট ক্যাম্পের চারদিক দেখি এবং পাশাপাশি আমি এখান থেকেই বলতে চাই যে এখান থেকেই সোহাগপুর বিধবাপল্লী যেটা বলি আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেখানকার মানে নৃশংস হত্যাযজ্ঞটা ঘটেছিল। এবং আমরা যতটুকু জেনেছি যে 1971 সনের 25 জুলাই ভোর 7টায় তখন সেই কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামের বাসিন্দারা মানে ঘুম থেকে উঠে সাধারণ নিরীহ মানুষগুলো কেউ খেতে খামারে কাজের জন্য গিয়েছিল, কেউ বা অলস বাড়িতে বসেছিল, বাড়ির মহিলারা গৃহস্থালী কাজে ব্যস্ত ছিল। এমন সময় পাক সেনাদের 150 জনের মতো একটা দল এই রাজাকার আলবদরদের সহায়তায় সেই গ্রামের উপরে, সেই নিরীহ মানুষগুলোর উপরে হামলা করে। এবং প্রথম যিনি হত্যার শিকার হয়েছিলেন তিনি ছিলেন বড়ুয়াজানি গ্রামের যে তার বর্ণনাটা এমন যে তিনি খেতে কামলাদের নিয়ে খেতে কাজ করছিলেন, তখন পাক সেনাদের দেখে কামলারা সব দৌড়ে পালাতে যায়। কিন্তু তিনি বলেন যে দৌড়ালে বরং ওরা গুলি করবে, তোমরা যার যার কাজ করো। তো সবাই তার কথা শুনে সেখানে কাজ করছিলেন। এমন সময় পাক সেনারা কাছে এসে 11 জন ছিল সেখানে লাইনে দাঁড় করিয়ে মানে তাদেরকে হত্যা করে। এরকম একের পর এক ওই গ্রামে 187 জন পুরুষ মানুষকে সেদিন হত্যা করা হয়েছিল। যেইভাবে যখন হত্যাযজ্ঞ একের পর এক চলছে, ঠিক তখন ওই মসজিদের ইমাম তিনি আর সহ্য করতে না পারে এত রক্ত না দেখে তিনি মসজিদ থেকে বের হয়ে যাচ্ছিলেন পাক সেনাদের ক্যাপ্টেনের কাছে, মেজরের কাছে, যে এই হত্যাযজ্ঞ থামানোর জন্য। তখন সেই ইমাম সাহেবকেও একজন রাজাকার গুলি করে মানে হত্যা করে, সেই গুলি ইমাম সাহেবের বক্ষ ভেদ করে সেটা গিয়ে লেগেছিল আরেকজন পাক সেনার পায়ে। তো পাক সেনারা তাৎক্ষণিক সেই রাজাকারটিকে ব্যানার দিয়ে খুঁচিয়ে হত্যা করে তারপরে তারা তাদের আহত সৈনিককে নিয়ে এই ফরেস্ট ক্যাম্পেই ফিরে এসেছিল। এই ফরেস্ট ক্যাম্প মানে এটা এমন একটা জায়গা, চারিদিকে পাহাড় বেষ্টিত, এর কি একটু দূরেই ভোগাই নদী, তারপরেই ইন্ডিয়ান সীমান্ত, অর্থাৎ একটা সুরক্ষিত ক্যাম্প ছিল। তো যার ফলে এই জায়গাটি মানে মুক্ত করতে মুক্তিযোদ্ধাদের কিন্তু প্রচণ্ড যুদ্ধ করতে হয়েছে। যদিও নভেম্বর মাসের শেষ সপ্তাহেই এই ক্যাম্পটা দখল করতে সক্ষম হয়েছিল আমাদের বীর মুক্তিযোদ্ধারা, কিন্তু তখনও কিন্তু অসংখ্য মানে রক্তক্ষরণ হয়েছিল। তো এই মুক্তিযুদ্ধের মানে এটা একটা মানে জায়গা যেখান থেকে অত্যাচারিত হয়েছিল এখানকার মানুষ, এবং এই গ্রামের যত মানুষ ছিল সবাই কিন্তু তখন এই গ্রাম ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। আশেপাশে প্রত্যক্ষদর্শী বা দেখার মতো কোনো লোক কিন্তু ছিল না। তো এই ফরেস্ট ক্যাম্পের কাছেই কিন্তু এই পানিহাটা গ্রামে 9 জনকে একসঙ্গে ধরে মানে গণহত্যা করা হয়েছিল।
একটা শিশু বাচ্চাকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে শূন্যে ছুঁড়ে ফেলে দিয়ে তাকে হত্যা করা হয়েছিল। এরকম অনেক রক্তক্ষয়ী ইতিহাস রয়েছে যেগুলো আসলে বর্ণনার মানে শেষ নেই, যেগুলো ইতিহাস সংরক্ষণ করেনি, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রাখার জন্য এই ইতিহাসগুলো সংরক্ষিত হওয়া প্রয়োজন বলে মনে করি। সুপ্রিয় নালিতাবাড়ি কাগজের দর্শকবৃন্দ, আপনারা দেখতে থাকুন। আমরা পর্যায়ক্রমে একের পর এক বিভিন্ন স্পটগুলোতে যাচ্ছি। যদি সময় পাই আমরা আরও যে স্পটগুলো আছে আমরা সেখানেও যাব। 7 ডিসেম্বর আজকে আমাদের নালিতাবাড়ি মুক্ত হয়েছিল। এই দিনে আমরা মুক্ত বাতাস নিয়েছিলাম। এই দিনে আমরা পরাধীনতার গ্লানি থেকে মুক্তি পেয়েছিলাম। আমরা এই দিনটাকে স্মরণীয় রাখতে চাই এবং নতুন প্রজন্মকে জানাতে চাই মুক্তিযুদ্ধ এমনি এমনি হয়নি। অনেক কষ্ট, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষার বিনিময়েই কিন্তু অর্জিত হয়েছে আমাদের স্বাধীন দেশ। আজকে স্বাধীন দেশে দাঁড়িয়ে আজকে আমাদের স্বাধীনতার সুফল ভোগ করার জন্য যে সমস্ত কার্যক্রম করা প্রয়োজন সেটাই আমরা সবার কাছে প্রত্যাশা করি। বিশেষ করে তরুণ সমাজ যারা আছে তাদের মাধ্যমেই অর্জিত হয়েছিল দেশ, তাদের মাধ্যমেই গড়ে উঠবে একটা সুন্দর বাংলাদেশ। তো আমরা এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। সময় পেলে আরও কোনো স্পটে যাব। তো এইটুকু করার জন্য যারা পেছনে সহযোগিতা করেছেন তাদেরকে আপনারা দেখিয়েছি। নালিতাবাড়ি কাগজের সম্পাদক আব্দুল মান্নান সোহেল, প্রকাশক বিপ্লব দে কেটু, আমাদের অনুষ্ঠান ম্যানেজমেন্টে যিনি থাকেন সবসময় সানি ইসলাম, অভিজিৎ সাহা, রুকনুজ্জামান রেমন, আর সারাক্ষণ আমাদের সঙ্গে মুস্তাফিজুর রহমান মুকুল ছিলেন, আছেন, থাকবেন। আমরা আরও চেষ্টা করব মানে আরও ঐতিহাসিক স্পটগুলো আপনাদের দেখার জন্য। তো আপাতত এই পর্যন্ত, এবং পরবর্তীতে আবার যে স্পটে যাই সেখান থেকে আবার আসবো আপনাদের সামনে। ধন্যবাদ সবাইকে।